নমস্কার, আমি গিরিজা লাইব্রেরির প্রপারেটর প্রশান্ত চক্রবর্তী। ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা আর কদিন বাদেই। আমাদের প্রকাশকদের প্রস্তুতি কারো কারো তুঙ্গে, কারো কারো প্রায় শেষ। তো আমাদেরও প্রস্তুতি প্রায় শেষ। আরও একটা দুটো বইমেলা চলাকালে বেরোবে। আর এছাড়া স্টল তৈরি বা বইয়ের গোছগাছ প্রায় সারা। এবার মাঠে বই নিয়ে যাওয়ার পালা। তো এই মুহূর্তে অনেক কথা মনে পড়ছে, পুরনো দিনের কথা, কলকাতা বইমেলার পুরনো চালচিত্র, পুরনো দিনের কথা, পুরনো স্মৃতি। আমরা কিভাবে করতাম দেখতে দেখতে তো আমার নিজের ৩২ বছর পার হয়ে গেল ওই বইমেলায়। প্রথমেই বলি বিজ্ঞাপন পদ্ধতি। তখন বইমেলার বিজ্ঞাপন মূলত ছিল হচ্ছে দুটো জায়গা। এক হচ্ছে দেশে বিজ্ঞাপন দেওয়া একটা বিরাট ব্যাপার। তখন প্রত্যেকটা ছোট বড় প্রতি প্রকাশকই চাইতেন যে তাদের বিজ্ঞাপন থাকুক, তাদের নাম থাকুক দেশ বইমেলা সংখ্যায়। আমরাও চাইতাম। সে কন্টেন্ট লেখা, কন্টেন্ট তৈরি করা, সে এক ঝকমারি ব্যাপার। দেশের বিজ্ঞাপন একটা টেনশন, আরে বিজ্ঞাপন তৈরি হচ্ছে না, লাস্ট ডেট এসে গেল, অথচ আমার বিজ্ঞাপন রেডি হচ্ছে না। তো দেশে বিজ্ঞাপন বেরোনো মানে একটা বিরাট ব্যাপার ছিল, এবং প্রচারও সত্যিই তখন খুব হতো দেশের বিজ্ঞাপন থেকে। আর সঙ্গে ছিল আনন্দবাজার। যুগান্তরে না, আমি কখনো যুগান্তরে বিজ্ঞাপন দিইনি, আনন্দবাজারে দিয়েছি। তখন আনন্দবাজার বিজ্ঞাপন করতো, ডেইলি কাগজেও বিজ্ঞাপন হতো সারা বছরে। বইমেলার সময় তো হতোই। মোটামুটি প্রকাশকদের সাধ্যের খরচার মধ্যে সেই বিজ্ঞাপনগুলো ছিল। পরবর্তীকালে আনন্দবাজারের রেট এত বেড়ে যায়, আগে বইয়ের প্রকাশকরা বিজ্ঞাপনে একটা কনসিডারেশন পেতেন, ছাড় পেতেন। পরবর্তীকালে রেট এত বেড়ে যায় বা বিজ্ঞাপন দিয়ে আমরা বাংলা বইয়ের প্রকাশকরা সেখানে পোষাতে পারতাম না। আমি তো অন্তত পারিনি। তো তারপরে দেখলাম যে আনন্দবাজারে বিজ্ঞাপনটা অফই হয়ে গেল। এখন বইমেলা চলাকালে একদিন দুদিন ওরা বিজ্ঞাপন করেন। তো সে সময় বিজ্ঞাপন আলাদা পাতা করেন, আমরা সে সময় 5-এর পাতাতেও বিজ্ঞাপন দিতে পারতাম বইমেলা চলাকালে। তো সেদিন আর এখন নেই। তো কোনো কিছুই তো পড়ে থাকে না, আস্তে আস্তে সব পরিবর্তন হয়। দেশের সঙ্গে সাপ্তাহিক বর্তমানও এগিয়ে আসে। বইপাড়ায় আধ্যাত্মিক বইয়ের বিজ্ঞাপন সাপ্তাহিক বর্তমানে প্রথম সেভাবে মনে হয় আমরাই দিই। তো তারপর আমি অনেককে বলিও, আমি দেখলাম যে সাপ্তাহিক বর্তমানে বিজ্ঞাপন দিয়ে আমরা এফেক্ট পাই। আসল সাপ্তাহিক বর্তমান এখন প্রায় ঘরে ঘরে, আর সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকে, সাহিত্য থাকে, আধ্যাত্মিকতা থাকে, সিনেমা থাকে, যার জন্য প্রায় ঘরে ঘরেই আছে। তো সেই সাপ্তাহিক বর্তমানের প্রথম দিন থেকে আজও সাপ্তাহিক বর্তমানের সঙ্গে আমাদের গিরিজা লাইব্রেরির বন্ধন অটুট। আমরা সাপ্তাহিক বর্তমানে বিজ্ঞাপনের জায়গাটা দিই। দেশে আর সেভাবে বিজ্ঞাপন দেওয়া, আমাদের বইয়ের খুব একটা এফেক্ট নেই, আমাদের আধ্যাত্মিক বইয়ের আমি এফেক্ট পাইনি, যার জন্য দেশে আর এবছর থেকে দিচ্ছি না। তার পরিবর্তে আরেকটা জিনিস যেটা উঠে এসেছে, যে সমাজ মাধ্যমে বিজ্ঞাপন। আজকে আমি এখানে বসে আছি, সেটাও তো সমাজ মাধ্যমের জন্যই। এটারও একটা বিজ্ঞাপনের বড় দিক আমাদের প্রকাশকদের সামনে চলে এসেছে, অনেক বেশি প্রচার। তো এই এতগুলো বছরে
কলকাতা বইমেলার স্টল হোল্ডার হিসেবে তো কম অভিজ্ঞতা হলো না। এবার বলি যে আর্টিস্টের কথা। আর্টিস্টরা কি করতেন না, ওই আমাদের যে ব্যানার থাকতো সেই ব্যানারে কোম্পানির নাম লিখে দিতেন। আমরা বইয়ের কভারগুলো অনেক সময় সাজাতাম ওখানে। সে আর্টিস্ট পাওয়া একটা দুরূহ ব্যাপার হয়ে যেত, কেননা মাঠে হয়তো 800 বা 900 স্টল, আর্টিস্ট হয়তো 10 জন কি 15 জন। সেই আর্টিস্টকে নিয়ে টানাটানি শুরু হয়ে যেত। এক আর্টিস্ট হয়তো আমার জায়গায় কয়েক হস্যি লিখেছেন, আর একজন এসে জোর করে তাকে তুলে নিয়ে গেলেন। তুলে তিনি পরে এসে তার পরবর্তী লেটারটা ওখানে লিখতেন। এরপর অনেক সময় মিলতো না, আবার আর্টিস্টের সঙ্গে কথাবার্তা বলা হলো, বন্দোবস্ত করা হলো। সে বললো যে ঠিক আছে আমি রাতে লিখে দেবো। গিয়ে দেখলাম সকালবেলা সে আর্টিস্টকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমরা ভীষণ বিপদে পড়ে যেতাম। ফ্লেক্স এসে সেই বিপদ থেকে আমাদের উদ্ধার করেছে, এবং ফ্লেক্সের কাজ আরও অনেক বেশি সুন্দর। মেশিনারিজ তো অনেক বেশি সুন্দর। ফ্লেক্সে আমরা কভারগুলো দিতে পারি, কোম্পানির হোল্ডিংটা ভালো করে লিখতে পারি। সুতরাং সেই আর্টিস্ট জামানার সেই দুঃসহ যন্ত্রণা থেকে আমরা প্রকাশকরা মুক্তি পেয়েছি। এরপরে আর এক সমস্যা, ডেকোরেটর। প্রত্যেকেরই ডেকোরেটর, ধরুন একজন ডেকোরেটর 15টা 20টা করে স্টলের দায়িত্ব নিয়েছেন, কি কেউ বেশি কেউ আর একটু কম। প্রত্যেকের ডেকোরেটরদের নিজেদের একটা ডেরা থাকতো ওই মাঠের মধ্যে। তো তখন মোবাইলের যুগ ছিল না। তিনি আমাকে বললেন যে এত নম্বর স্টলে আমাদের ডেরা করা হয়েছে। এইবার খুঁজতে খুঁজতে সেই স্টল বের করে গেলাম, গিয়ে দেখলাম যে সেখানে তার যন্ত্রপাতি বা কিছু তার মেটেরিয়ালস রয়েছে, দু একজন তার লোকও রয়েছে, কিন্তু মেইন যে ডেকোরেটর, যার সঙ্গে আমার কথাবার্তা বা ডেকোরেটিংয়ের মালিক যিনি, তিনি নেই। তিনি কোথায় মাঠের মধ্যে আছেন, খোঁজো খোঁজো খোঁজো, তাকে আর খুঁজে পাওয়া যায় না। সেই হয়তো গিয়ে বেলা 12টায় পৌঁছলাম, তাকে হয়তো পেলাম বিকেল 4টের সময় মাঠে দেখা হলো, কেন বিশাল মাঠ, তখন তো ময়দান। তো এখন মোবাইল আসাতে আমাদের সেই যন্ত্রণাটা দূর হয়েছে। আর ছিল ময়দানে ধুলো, বইমেলার ধুলো বিখ্যাত। অনেকে যাদের ধুলোয় কষ্ট হতো, বইমেলায় যাওয়ার ইচ্ছে থাকলেও ধুলোর জন্য যেতে পারতেন না। আমাদের গিল্ড কর্তারা ভীষণ চেষ্টা করতেন, সে গাড়িকে গাড়ি জল দেওয়া হতো, কিন্তু ওই বিশাল মাঠ জল দিয়ে কতটা সেই ধুলো কন্ট্রোল করা সম্ভব। পায়ে পায়ে ধুলো উঠছে তো উঠছে, এই জল দেওয়া হচ্ছে আবার ধুলো উঠছে। ধুলোর যন্ত্রণাটা একটা বিরাট ছিল আমাদের ময়দানের বইমেলায়। এই বইমেলার সুখকর স্মৃতিও অনেক। এই বইমেলাতেই বহু লেখকের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, পরবর্তীকালে তাদের বই ছেপেছি। যেমন একজনের কথা আমার খুব মনে আছে, আমাদের একটা বিখ্যাত বই আছে, নিজের পুজো নিজে করুন, লেখক গৌতম কুমার ঝা। একটা অসম্ভব চালু বই। তো এই বইমেলার কোনো এক বইমেলাতে লেখকের স্ত্রী, এখন আমি বৌদি বলে ডাকি, লেখকের স্ত্রী এবং মেয়ে রিনিতা আর স্ত্রী কৃষ্ণা ঝা, এরা দুজনে এলেন। কথাবার্তায় আমাকে বললেন যে আমার বাবার লেখা একটা বই আছে, আপনারা কি প্রকাশ করবেন? তা আমি বললাম কি বই? তখন বললেন নিজের পুজো নিজে করুন। তখন অলরেডি বইটা একটা দুটো এডিশন বেরিয়েছিল, আমি বইটা দেখেছি বাজারে। যিনি বের করতেন, আমি শ্রীগুরু লাইব্রেরি, বিধান সরণিতে শ্রীগুরু লাইব্রেরি থেকে বেরোতো, বেরিয়েছিল। শ্রীগুরু লাইব্রেরির মালিকও, আজকে ওনার নামটা ভুলে যাচ্ছি, অনেক সিনিয়র ছিলেন আমার, মালিকের সঙ্গে আমার সম্পর্ক ছিল। শ্রীগুরু লাইব্রেরির মালিকই
ওনাকে বলেন যে এই বইটা আমাদের এখানে চাইতে ওখান থেকে গিরিজা লাইব্রেরিতে গেলে বইটা ভালো চলবে, আপনারা দেখুন। উনি উদার মনে এটা বলেছিলেন। তা সেই জন্য ওরা আমার কাছে এসেছিলেন। সেই নিজের পুজো নিজে করুন আজও চলছে। মনে হয় এই লাস্ট কলকাতা বইমেলায় আবার ছাপা হলো 17 কি 18টা এডিশন। প্রচুর মানুষ বইটা নেন। বইটাতে আছে কিভাবে দৈনন্দিন পুজো আশ্রা আমরা করব সেই পদ্ধতি, এবং মন্ত্রগুলো, এইটা হচ্ছে বিশেষত্ব, মন্ত্রগুলোর বাংলা অর্থ, যেটা কোথাও পাওয়া যায় না সচরাচর। সেই বাংলার মন্ত্রগুলোর বাংলা অর্থ করে দিয়েছেন। তো এখানেই ওনাদের সঙ্গে আলাপ হয়েছিল। পরবর্তীকালে গৌতম কুমার ঝায়ের আমরা আরও বই বের করেছি। গৌতম কুমার ঝা উনি কোল ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলেন, ভীষণ একজন বড় মাপের সাধক ছিলেন। তো এখানেই আলাপ হয়েছিল। তারপর বহু লেখক আসতেন, প্রতিদিনই প্রায় আসতেন। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, আজকে ষষ্ঠীদা আমাদের মধ্যে নেই। ষষ্ঠীদার বেশ কিছু বই আমরা প্রকাশ করেছি, আজও চলছে। যেমন শ্রীচৈতন্য কৃপাধন্য, গুপ্ত সাধক সাধিকা, তারপর হচ্ছে রুদ্ররূপের হিমালয়, এরকম ষষ্ঠীদার বইগুলো আমরা আজও চালিয়ে যাচ্ছি। আজও মানুষ চান বলেই আমরা চালাচ্ছি রুদ্ররূপের হিমালয়, এটা খুব ভালো বই। তারপর শ্রীচৈতন্য কৃপাধন্য, যেটা একটু আগে বললাম যে শ্রীচৈতন্যদেবের পার্শ্বদের নিয়ে লেখা। মহাপ্রভুর গম্ভীরার ওপর একটা খুব বিখ্যাত বই, গম্ভীরায় মহাপ্রভু, এগুলো সব ষষ্ঠীদার লেখা। ষষ্ঠীদা কলকাতা বইমেলায় প্রায়ই আসতেন। আর একজন, এটা কলকাতা বইমেলায় নয়, আমাদের মিলন মেলা বা আজকে সল্টটেকের মেলাতেও বেশ কয়েকবার উনি এসেছিলেন, যিনি রঞ্জিত কুমার মজুমদার, যার লেখা বিখ্যাত বই ছিল অমরকণ্টকের বরফানি দাদাজি মহারাজ। এই বইটা সম্বন্ধে আমি আগে বলেছিলাম যে এক সময় দিনে অজস্র বই বিক্রি হতো ওই অমরকণ্টকের বরফানি দাদাজি মহারাজ। তারপর অমরকণ্টকের বরফানি দাদাজি মহারাজ এবছরও আপনারা বইমেলায় পাবেন। তারপর ওনার লেখা বাবাজি মহারাজ, এটা এই বছর বইমেলায় পাবেন না। বইমেলা শেষ হলে, এই বইমেলার জাস্ট প্রস্তুতির শেষ পর্বে জানতে পারলাম যে বইটা আর ঘরে নেই, যার জন্য বইমেলাটা শেষ হয়ে গেলে আশা করি পাবেন। বাবাজি মহারাজ কলিযুগের মৃত্যুঞ্জয়ী মহাবতার। তারপর রঞ্জিত বাবুর লেখা একটা বিখ্যাত বই আছে নৈমিষারণ্যে ভ্রমণের উপর, কুরুক্ষেত্র গীতা সৃষ্টি রহস্য। এরকম রঞ্জিত মজুমদারের লেখা বেশ ওনার পরলোকের ওপর লেখা মৃত্যুর ওপারে, এগুলো রঞ্জিত মজুমদারের লেখা বিখ্যাত বই ছিল, এখনও আছে। উনি প্রায় প্রতিদিনই আমাদের স্টলে আসতেন। একটা অমায়িক মানুষ ছিলেন, ভীষণ সুন্দর দেখতে ছিলেন। অনেকে তো ওনাকে ভাবতেন গিরিজা লাইব্রেরির মালিক। ওনাকে এসে জিজ্ঞেস করতেন, তখনও মানুষ আমাকে এতটা চিনত না আজকে যতটা চেনে, কিন্তু ওনাকে অনেকেই স্টলে ঢুকে ভাবতেন যে উনি মালিক। আর সেই রঞ্জিত মজুমদার আজকে আর নেই, বছর 2-3 হলো উনি মারা গেছেন। রঞ্জিত মজুমদারের অভাবটা আমরা বইমেলা এলে খুব অনুভব করি। এখনও আসেন, অসুস্থ শরীর নিয়েও আসেন এবং লিখছেনও এখনও প্রচুর। পৃথ্বীরাজ সেনের আমাদের হাউসে প্রচুর বই আছে। উনি আগে প্রায় রোজই আসতেন বইমেলা আমাদের স্টলে। এখন বয়সও হয়েছে, তো এখন উনি প্রতিদিন আসেন না, মাঝে মাঝে আসেন। আর আসেন গৌতম বিশ্বাস, উনি প্রায় প্রতিদিনই আসেন, 1-2 দিন বাদে বাদেই আসেন। সমব্রত সরকার, শুভ মানস ঘোষ, এরা তখনও আসতেন, আজও আসেন। এইবার আমি আর একটা বিষয় আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে আধ্যাত্মিক বইয়ে নবীন প্রজন্ম। তখন আমি কি দেখতাম, যখন ময়দানে মেলা ছিল বা বেশ কয়েক বছর আগে, আমাদের
পাঠকদের নেচার কি ছিল বা আজকে পাঠক কিভাবে নিচ্ছেন সে ব্যাপারে একটা পার্থক্য আমার নজরে পড়েছে। আগে যারা আসতেন অনেকেই সংস্কৃত ভাষা বইগুলো চাইতেন, কোর আধ্যাত্মিক গ্রন্থ চাইতেন, আর এখন বিশেষ করে নবীন প্রজন্ম এরা চাইছেন ভারতীয় আধ্যাত্মিকতাকে জানতে। আমরা অনেকেই বলি না যে দূর আজকের প্রজন্ম ও বই ফই পড়ে না। ভুল কথা, একদম ভুল কথা। আজকের প্রজন্ম ভারতীয় অধ্যাত্মবাদ জানতে উন্মুখ হয়ে আছে, আমরা তাদের যোগান দিতে পারি না। তারা সংস্কৃত তো জানে না, কিন্তু মূল আধ্যাত্মিকতাটা জানতে চায়। এটা কিন্তু ধর্ম নয়, ধর্ম এক জিনিস, আধ্যাত্মিকতা এক জিনিস। ভারতীয় আধ্যাত্মিকতার মূল সুরটা তারা ধরতে চায়। আমরা সেই পথে এগোনোর চেষ্টা করছি। যার জন্য অনেকে আমাদের বলেন গিরিজা লাইব্রেরি কেন প্রচারে বলে যে আধ্যাত্মিক বইয়ের পথপ্রদর্শক। হ্যাঁ, আমরা পথপ্রদর্শক। আমরা প্রাচীন পন্থাকে অবলম্বন করে নতুন আঙ্গিকে সহজ সরল ভাষায় মানুষের কাছে ভারতীয় আধ্যাত্মিকতাটা প্রচার করছি। আমরা ধর্ম প্রচার করছি না, আমরা আধ্যাত্মিকতা প্রচার করছি, এবং সেটা নতুন ভাবে, নতুন পথে। আপনারা যারা আমাদের বই পড়েন বা যারা বইয়ের প্রচার দেখেন বা যারা বই কেনেন তারা জানেন যে এগুলো ধর্মের বই নয়, ভারতীয় অধ্যাত্মবাদের মূল চেতনার সুরটাইতে পাবেন। সেই জন্যই গিরিজা লাইব্রেরি আধ্যাত্মিক বইয়ের পথপ্রদর্শক বলে দাবি করে, বা তাদের প্রচারে বলে যে আধ্যাত্মিক বইয়ের পথপ্রদর্শক। হ্যাঁ, এই পথে সারা বাংলায় ভারতীয় অধ্যাত্মবাদ প্রচার করেছেন বলে আমার অন্তত নজরে পড়েনি। আজকে এই পর্যন্তই। বইমেলায় এলে দেখা হবে, আসবেন। মনে রাখবেন যে আমাদের স্টল নাম্বার 255, 5 নম্বর গেট দিয়ে ঢুকে ডান হাতে আর 4 নম্বর গেট দিয়ে ঢুকে বাঁ হাতে। নমস্কার।